প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। শুরু করছি ইতিহাসের ধুলোকালি। বইটি লিখেছেন পিনাকি ভট্টাচার্য। পড়ছি বইটির চতুর্থ পর্ব, বখতিয়ার ও নালন্দা। বখতিয়ার খিলজি এবং নালন্দা ধ্বংস এক। বখতিয়ার খিলজি নালন্দা ধ্বংস করেছিলেন, কোনো সন্দেহ নেই। ঘটনা ঘটেছিল ভুল করে। বিহার ধ্বংস করার পর বখতিয়ার জানতে পারেন এটা দুর্গ নয়, বিদ্যাপীঠ। কিন্তু সর্বনাশ যা হওয়ার সেটা আগেই হয়ে গেছে। নালন্দা ধ্বংস বৌদ্ধ ধর্মের উপর বিদ্বেষপ্রসূত করা হয়নি। সেটা হলে অধিকৃত অঞ্চলে অন্য বিহারগুলোও ধ্বংস করা হতো, আর বৌদ্ধরাও দলে দলে মুসলমান হতো না। মণ্ডিত মস্তক বৌদ্ধ শ্রমণরা যখন মুসলমান হয়েছে, তখনই এসব নেড়ে মাথার মুসলমানদের দেখে নেড়ে গালিটির উদ্ভব হয়। যে বিষয়টি কখনো আলোতে আসে না, সেটা হচ্ছে বৌদ্ধদের দেশছাড়া করেছে কারা। কারা বৌদ্ধদের শুধু বৌদ্ধ হওয়ার কারণে নির্মম অত্যাচার আর গণহত্যা চালিয়েছে। ইতিহাস সাক্ষী, রাজা শশাঙ্ক আর সেন রাজারা এই দুষ্কর্ম করেছে। রাজা শশাঙ্ক তো বোধি বৃক্ষ উপড়ে ফেলে আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। বোধি বৃক্ষ হলো সেই বৃক্ষ যার নিচে ধ্যান করে গৌতম বুদ্ধ বোধিপ্রাপ্ত হয়েছিলেন। শশাঙ্ক প্যাগোডা ধ্বংস করে মন্দির বানিয়েছিলেন। শশাঙ্কের বৌদ্ধ বিদ্বেষের ঘটনা হিউয়েন সাং লিপিবদ্ধ করে গেছেন। বখতিয়ার নামটা যদি আর্য হতো, তাহলে নালন্দার কাহিনী কবেই আমাদের প্রগতিশীলরা ভুলিয়ে দিতেন, যেভাবে ভুলিয়ে দেওয়া হয়েছে বাংলা থেকে বৌদ্ধ বিতাড়নের নির্মম ইতিহাস। বখতিয়ার খিলজি এবং নালন্দা ধ্বংস দুই। বখতিয়ার খিলজি ভুল করে নালন্দা ধ্বংস করেছিলেন, এটা বলায় অনেকের গায়ে ফোস্কা পড়েছে। ফোস্কা পড়ার অবশ্য আরও কারণ আছে, কেননা আমি বৌদ্ধ নিগ্রহ এবং তাদের দেশান্তরী করার জন্য রাজা শশাঙ্ক ও সেন রাজাদের অভিযুক্ত করেছি। আসলে নালন্দা ধ্বংস হয় সর্বমোট তিনবার। এর মধ্যে প্রথমবার করে মধ্য এশিয়ার যুদ্ধবাজ হানরা, দ্বিতীয়বার স্বয়ং রাজা শশাঙ্ক এবং শেষবার বখতিয়ার খিলজি। নালন্দাকে প্রথমে দুবার ধ্বংসস্তূপ থেকে দাঁড় করানো গেলেও তৃতীয়বার সম্ভব হয়নি। ইতিহাসের যে কোনো বই পড়লে বখতিয়ারের ভুল করে বিহার ধ্বংসের কথা দেখতে পাওয়া যায়। আমি কলকাতা থেকে প্রকাশিত অতি নির্ভরযোগ্য একটি ইতিহাস বই থেকে উদ্ধৃত করছি। বলাই বাহুল্য, এটা মুসলিম ইতিহাসবিদদের লেখা নয়। মিনহাজ মগধ ও গৌরজয়ের যে ঐতিহাসিক বিবরণ দিয়েছেন, তার সারমর্ম নিম্নে দেওয়া হলো। মোহাম্মদ বখতিয়ার নামক খিলজি বংশীয় একজন তুরস্ক সেনানায়ক উপযুক্ত কর্মানুসন্ধানে মোহাম্মদ ঘড়ি ও কুতুবুদ্দিনের নিকট গিয়ে বিফল মনোরথ হইয়ে অবশেষে অযোধ্যায় মালিক হাসিমুদ্দিনের অনুগ্রহে চুনারগড়ের নিকট ২টি পরগনা জায়গিরপ্রাপ্ত হন। এখান হইতে বখতিয়ার ২ বৎসর যাবৎ মগধের নানা স্থান লুণ্ঠন করেন এবং লুণ্ঠিত অর্থের দ্বারা সৈন্য ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করিয়া অবশেষে ২০০ অশ্বারোহী সৈন্যসহ হঠাৎ আক্রমণ করিয়া কিল্লাবিহার অধিকার করেন। ইহার মণ্ডিত মস্তক অধিবাসীগণকে নিহত ও বিস্তরদ্রব্য লুণ্ঠন করার পরে আক্রমণকারী জানিতে পারিলেন যে ইহা বস্তুত কিল্লা বা দুর্গ নহে, এটি বিদ্যালয় মাত্র, এবং হিন্দুর ভাষায় ইহাকে বিহার বলে। ইতিহাস না পড়ে শুধু শুনে শুনে ইতিহাস জানবেন আর বিদ্বেষ ছড়াবেন, তা হয় না। নালন্দা কি বখতিয়ারের আক্রমণেই ধ্বংস হয়েছিল? নিঃসংশয়ে বলা সম্ভব নয়, কারণ বখতিয়ার খিলজি সংক্রান্ত সকল তথ্যই মুসলিম ঐতিহাসিক মিনহাজউদ্দিন সিরাজের তবকাত ই নাসেরি গ্রন্থ থেকে সংগ্রহ করা। মিনহাজ বখতিয়ারের মৃত্যুর প্রায় ৪০ বছর পর বাংলায় গিয়ে বাংলা বিজয়ের যে কাহিনী শুনিয়েছিলেন, মূলত তাই লিপিবদ্ধ করেছেন এবং তার উপর ভিত্তি করেই ইতিহাস রচিত হয়েছে। তার বর্ণনা থেকে স্পষ্ট বোঝা যায় যে তিনি মূলত প্রচলিত কাহিনীগুলোকেই লিপিবদ্ধ করেছিলেন, যা ঐতিহাসিকদের কাছে বাংলা জয়ের একমাত্র দলিল। তাই মিনহাজের সব কথাই যে সঠিক তা নাও হতে পারে, এটাই ঐতিহাসিকদের মত ছিল। ধরম সাবমিন নামের এক বৌদ্ধ সাধক যে সময় মিনহাজ উদ্দিন বাংলায় এসেছিলেন, তার ৮ বছর আগে এবং কথিত বখতিয়ারের নালন্দা ধ্বংসের ৩১ বছর পরে নালন্দায় এসেছিলেন। তিনি নিজে কিছু লিখেননি, কিন্তু তার বয়ানের উপর ভিত্তি করে তার জীবনী লেখা হয় তিব্বতে বায়োগ্রাফি অব ধর্মাসাবমিন নামে। জর্জ রেওরিক
মূলত তিব্বত থেকে ইংরেজিতে সেই বই অনুবাদ করেন। পাটনার কেপি জশোয়াল রিসার্চ ইনস্টিটিউট সেটি ছাপে ১৯৬৯ সালে। সেখানে লেখা আছে, ধরম সাবমিন কথিত নালন্দা ধ্বংসের ৩১ বছর পর নালন্দায় ১ বছর লেখাপড়া করেন। সেই সময়ে ৭০ জন আচার্য নালন্দায় বাস করতেন। নালন্দা যদি বখতিয়ার ধ্বংসই করে থাকবেন, তবে তার মৃত্যুর পরও কিভাবে নালন্দায় লেখাপড়া করা সম্ভব হয়? বখতিয়ারের নালন্দা ধ্বংসের মিথ। সোনার বাংলার রূপালী কথা লেখার সময় বখতিয়ারের নালন্দা ধ্বংসের মিথ কিভাবে উপস্থাপন করব ভাবছিলাম। অনেক রেফারেন্স বই ঘেটে যেটা পেলাম তা হচ্ছে, বখতিয়ার দুর্গ ভেবে ভুল করে নালন্দা আক্রমণ করেছিলেন। এই সিদ্ধান্ত কোনো মুসলমান ইতিহাসবিদদের নয়, বরং মুসলমানদের সম্পর্কে কিঞ্চিত রুষ্ট ঢাবির সাবেক ভিসি আর.সি. মজুমদারের। পরে ধর্মা সাভিনের লেখায় জানতে পারলাম, তিনি কথিত নালন্দা ধ্বংসের অনেক পরে নালন্দাতে পড়তে গিয়েছিলেন। ফলে এটা অনুমান অসঙ্গত নয় যে বখতিয়ার সম্ভবত নালন্দা বিহার আংশিক ধ্বংস করেছিলেন এবং বখতিয়ারের আক্রমণের পরেও নালন্দা আংশিক হলেও পুনর্গঠন করা হয়েছিল। প্রশ্ন হলো, বখতিয়ারের মতো এমন দক্ষ সেনাপতি কেন এমন ভুল করলেন? তিনি কেন দুর্গ আর শিক্ষা প্রতিষ্ঠানের পার্থক্য বুঝতে পারলেন না? তার উত্তর হচ্ছে, আর্যরা আর্যাবতের বাইরে অর্থাৎ উত্তর ভারতের বাইরে সকল ধর্মস্থানে আক্রমণ ও লুণ্ঠন করত। তাই ধর্মস্থান এবং বিহার দুর্গের মতো করে তৈরি করা হতো। এমনকি সব বিহারের চারপাশে পরীক্ষা থাকারও প্রমাণ রয়েছে। কহলনের রাজতরঙ্গিনীতে তো হিন্দু রাজাদের মন্দির ধ্বংসের ইতিহাস রচিত আছে। তাই বিহারকে দুর্গ ভেবে ভুল করাটা বহিরাগত বখতিয়ারের জন্য অসঙ্গত নয়। আরেকটি প্রশ্ন হলো, এই নালন্দা ধ্বংস নিয়ে সেকুলাররা কেঁদে বুক ভাসায়, কিন্তু আমাদের পাহাড়পুর যেটা ছিল সোমপুর বিহার আর ময়নামতি যেটা ছিল শালবন বিহার, সেগুলোকে কে ধ্বংস করেছিল? ময়নামতি ধ্বংসপ্রাপ্ত হয় ব্রাহ্মণদের হাতে, আর সোমপুর বিহার বা পাহাড়পুর ধ্বংস হয় পরম বিষ্ণুভক্ত হিন্দু রাজা জাত বর্মার হাতে। ব্রাহ্মণ আর জাত বর্মারা কিন্তু ভুল করে বিহার ধ্বংস করেননি, জেনে শুনেই করেছিলেন। তারা জানতেন এটা দুর্গ নয়, শিক্ষা প্রতিষ্ঠান। কারণ তারা তো আর বহিরাগত ছিলেন না। সে কারণেই সেকুলার কবিরা ময়নামতি আর পাহাড়পুর ধ্বংস নিয়ে নীরব। রাশিয়া ও ইসলাম। সোভিয়েত ইউনিয়নে ইসলাম। বাংলাদেশে যারা একসময়ে রুশপন্থী ছিলেন তাদের মধ্যে ধর্ম বিষয়ে, বিশেষ করে ইসলাম ধর্মের বিষয়ে এক ধরনের বিরাগ আছে। অথচ খোদ সোভিয়েত ইউনিয়নেই এমনকি কমিউনিস্ট শাসনামলে ইসলাম ধর্মের চর্চা বাধাহীন ছিল। এমনকি রাষ্ট্রীয়ভাবে গঠিত ৪টি মুসলিম বোর্ড ইসলামী বিষয়ে দেশব্যাপী শিক্ষা ও ধর্মীয় জীবনের নানা বিষয়ের দায়িত্ব পালন করত। এমনকি সেখান থেকে ফতোয়াও আসত, যা রাষ্ট্রীয়ভাবে মেনে চলার বাধ্যবাধকতাও ছিল। সোভিয়েত ইউনিয়নে একটা বিশ্বখ্যাত মাদ্রাসাও ছিল, নাম মীর আরব মাদ্রাসা। এই মাদ্রাসা এখনও আছে। মীর আরব পুরনো মাদ্রাসা হলেও সোভিয়েত কমিউনিস্ট জামানায় রাষ্ট্রীয় খরচে ইসলামী বিষয়ে উচ্চশিক্ষার জন্য ইমাম আল বুখারি ইসলামিক ইনস্টিটিউট গঠিত হয়। খোদ লেনিনের সঙ্গে রাশিয়ায় মুসলিম সম্প্রদায়ের একটা বিশেষ সুখস্মৃতি আছে। খলিফা ওসমানের সময় তৃতীয় এবং শেষবারের মতো পবিত্র কোরআন শরীফ সংকলিত হয়। তিনি এই সংকলনের ৫টি কপি ৫ জায়গায় রাখেন। এর মধ্যে এক কপি ছিল সমরখন্দে। তা নানা হাত হয়ে ঘুরে জারের হাতে এসে পড়ে এবং তিনি সেটা সেন্ট পিটার্সবার্গের রাজকীয় গ্রন্থাগারে রাখেন। জারের কাছে মুসলমানরা নানা সময় কোরআনের শরীফটি তার ঐতিহাসিক গুরুত্বের কারণে চাইলেও সেটি ফেরত দেওয়া হয় না। এমনকি জারের পতনের পর মেনশেভিক কেরেনস্কি সরকারের কাছেও চাওয়া হলেও কেরেনস্কি তা পাত্তা দেননি। রুশ বিপ্লবের পর মুসলমান সম্প্রদায় সরাসরি লেনিনের সঙ্গে দেখা করে কোরআন শরীফটি ফেরত দেওয়ার আবেদন জানায়। লেনিন তৎক্ষণাৎ রাজি হন এবং শিক্ষামন্ত্রী লুনাচারস্কির কাছে একটা চিঠি লেখেন। চিঠির ভাষা ও বাক্য গঠন লক্ষ্য করুন। জন কমিশনারদের পরিষদ সেন্ট পিটার্সবার্গ জাতীয় এলাকায় আঞ্চলিক মুসলিম কংগ্রেসের নিকট থেকে একটি অনুরোধ পেয়েছে। এতে রাশিয়ার সকল মুসলমানের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য বর্তমানে রাষ্ট্রীয় সাধারণ পাঠাগারে রক্ষিত
ওসমানের পবিত্র কোরআনটি মুসলমানদের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে। জন কমিশনারদের পরিষদ এই ডিক্রি জারি করে যে বর্তমানে রাষ্ট্রীয় সাধারণ গ্রন্থাগারে রক্ষিত হজরত ওসমানের পবিত্র কোরআনটি অতঃপর স্থানীয় মুসলিম কংগ্রেসের কাছে হস্তান্তর করা হবে এবং তদানুযায়ী আপনাকে প্রয়োজনীয় নির্দেশাদি জারি করার অনুরোধ জানাচ্ছি। ভয় লেলিন, জন কমিশনারের সভাপতি। এই কোরআন শরীফটি বর্তমানে তার আদি অবস্থান সমরখন্দেই আছে। এই গল্পের উদ্দেশ্য এটা নয় যে সোভিয়েত কমিউনিস্টরা ধর্মের বিদ্বেষে জুলুম করেনি। স্টালিন আমলে অনেক জুলুম হয়েছে ধর্মের উপরে, কিন্তু লেনিন নিজে খেয়ে না খেয়ে ধর্মের বিরোধিতা করাটা অপছন্দ করতেন। তার চিঠির ভাষায় এটা পরিষ্কার। তিনি নিজে হয়তো ধর্ম মানতেন না, কিন্তু ধর্মে তিনি সম্মান করতেন। এই প্রসঙ্গে আরেকটি গল্প হলো, আমাদের দেশের আবু জাফর শামসুদ্দিন গেছেন সোভিয়েত ভ্রমণে। তার সঙ্গী ছিলেন শ্রীলঙ্কার এক সাবেক মন্ত্রী বদিউদ্দিন আহমেদ। বদিউদ্দিন সাহেব ছিলেন আলিগড়ের গ্র্যাজুয়েট এবং প্র্যাকটিসিং মুসলিম। তিনি সোভিয়েত রাশিয়াতেও ৫ ওয়াক্ত নামাজ পড়তেন। তাদের একজন গাইড ছিল রুশ তরুণী। বদিউদ্দিন সাহেব সেই তরুণীকে জিজ্ঞেস করেন, তুমি কি কমিউনিস্ট পার্টির সদস্য? তরুণী বলে, হ্যাঁ। বদিউদ্দিন সাহেব আবার প্রশ্ন করেন, তুমি কি আল্লাহ মানো? তরুণী একটুও না চমকে উত্তর দেয়, হ্যাঁ। সোভিয়েত কমিউনিস্ট পার্টির সদস্য মানেই নাস্তিক, বা নাস্তিক না হলে পার্টির সদস্য হওয়া যাবে না, এটা সর্বাংশে সত্য নয়। রাশিয়া বিপ্লব এবং মুসলিম মননে তার প্রভাব। রাশিয়াতে বিপ্লব হয়েছে, বিপ্লবীদের লাল ফৌজ আর প্রতিবিপ্লবীদের শ্বেতবাহিনী। শ্বেতবাহিনী নবসৃষ্ট সমাজতান্ত্রিক রাষ্ট্রের বিরুদ্ধে তাকে ধ্বংস করার অভিপ্রায়ে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে। এই শ্বেতবাহিনীতে যোগ দিয়েছে নানা দেশের সেনারা। ভারত থেকে শ্বেতবাহিনীর হয়ে লাল ফৌজের বিরুদ্ধে ট্রান্স ককেশাস অঞ্চলে যুদ্ধ করার জন্য ব্রিটিশরাজ কয়েক রেজিমেন্ট সেনা পাঠিয়েছে। এই রেজিমেন্টের একটা বড় অংশ ছিল মুসলমান সৈনিক। তারা সেখানে গিয়ে সমাজতান্ত্রিক বিপ্লবের কথা ও সাম্যের সমাজের কথা শুনে লাল ফৌজের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকৃতি জানায়। শুধু তাই নয়, এই রেজিমেন্টগুলোর একাংশ বিদ্রোহ করে লাল ফৌজে যোগ দেয়। এমন একজন বিদ্রোহী সেনা ছিলেন মুর্তজা আলী। তিনি নিকোলাই গিগালোর গেরিলা বাহিনীতে যোগ দিয়েছিলেন। এই বীর যোদ্ধা শ্বেতবাহিনীর জন্য ছিলেন খুবই ভয়ঙ্কর। তার নামে শ্বেতবাহিনীর মনে ত্রাসের সঞ্চার হতো। অসংখ্য সফল গেরিলা অপারেশনের পর একটা গেরিলা অপারেশনের সময় তিনি রণক্ষেত্রেই শহীদ হন। নিকোলাই গিগালোর বোন ভেরা গিকালো ককেশাস যুদ্ধে মুর্তজা আলীর গেরিলা দলে ছিলেন। তিনি লিখেছেন, আজকাল সোভিয়েত ও ভারতীয় জনগণের ভ্রাতৃত্ব সম্বন্ধে আমি যখন মর্মস্পর্শী অনেক কথা পড়ি, তখন আমার চিন্তার জগতে জাগরুক হয়ে ওঠে সেই নম্র, সাহসী ও আন্তর্জাতিকতাবাদী যোদ্ধাদের কথা। সংখ্যায় তারা কম ছিলেন, কিন্তু সাহসী মুর্তজা আলীর মতো জনগণের মুক্তির খাতিরে তারা নিজেদের জীবনের তোয়াক্কা করতেন না। ঠিক এই সময়েই কাজী নজরুল ইসলাম করাচিতে সেনা ক্যাম্পে ছিলেন। মুর্তজা আলীর গল্প তাকে দারুণভাবে অনুপ্রাণিত করে। তিনি মুর্তজা আলীর গল্পকে উপলক্ষ করে বেলুচিস্তানের পটভূমিকায় লিখেন ব্যথার দান। তার এই উপন্যাস ত্রিভুজপ্রেম দ্বারা আর সয়ফুল মুলুক দুজনেই ভালোবাসে বেদৌরাকে। দারা লাল ফৌজে যোগ দেয়। সাহসের সাথে যুদ্ধ করতে করতে দারা অন্ধ ও বধির হয়ে যায়। এই দারার চরিত্রটি তিনি লিখেছিলেন অজেয় যোদ্ধা মুর্তজা আলীর স্মরণে। যেই সাম্যের আদর্শের প্রতি এই অঞ্চলের মুসলমানরা স্বাভাবিকভাবেই আকৃষ্ট হতো, সেই ধর্ম সম্প্রদায় কেন সমাজতন্ত্রের ধারণাকে প্রতিপক্ষ ভাবে? সেই শ্লোক সন্ধানের দায় এই যুগের বামপন্থীদের। তারা কি একবার আত্ম অনুসন্ধান করবেন? মৌলবাদ। মৌলবাদ শব্দটা যেভাবে এলো, কিছুদিন আগে দাওয়াত পেয়ে এক বন্ধুর বাসায় গেলাম। তখন সারা দেশের হট টপিক ছিল কাশেম বিন আবু বকর। তখন সেই বন্ধুর বাসায় আলাপ চলছিল কাশেম সাহেবকে নিয়েই। আমি বলেছিলাম, কাশেম সাহেব পুরোদস্তে মডার্নিস্ট। এই আলাপটা যখন এগুচ্ছে, তখন হুট করে একজন এসে বলে বসলেন, আপনি হচ্ছেন মৌলবাদী। লোকটাকে আমি চিনতাম না। হঠাৎ তার লেখা আমার নিউজ ফিডে এলো। দেখলাম এই লোকটা তো সেই লোক। তার পরিচয়ে দেখলাম আমার সেই বন্ধুর প্রতিষ্ঠানেই চাকরি করেন। তার চেহারাটা নিউজ ফিডে দেখে
আমাকে দেওয়া সেই মৌলবাদী অভিধারার কথা মনে হতেই হাসি পেল। তিনি না জানতেই পারেন যে মৌলবাদ তত্ত্বটাই একটা আমেরিকান তত্ত্ব। এর উদ্ভব ও বিকাশ আমেরিকান সমাজেই, এমনকি আমেরিকা রাষ্ট্র গঠনেও মৌলবাদের ভূমিকা আছে বলে অ্যাকাডেমিশিয়ানদের অনেকেই মনে করেন। এই শব্দটা জন্ম দেয় আমেরিকার মুডি বাইবেল ইনস্টিটিউট এবং তার ভাবাদর্শের অনুসারী নায়াগ্রা বাইবেল কনফারেন্স। মুডি বাইবেল ইনস্টিটিউটের মূল কথা ছিল বাইবেলকে অভ্রান্ত ধরে নিতে হবে, তার কোনো কিছু নিয়েই সন্দেহ প্রকাশ করা যাবে না। পরবর্তী সময়ে 1895 সালে নায়াগ্রা বাইবেল কনফারেন্স বাইবেলের 5টি মূল সূত্রকে খ্রিস্টান ধর্ম বিশ্বাসের ফান্ডামেন্টাল বলে ঘোষণা করে। এগুলো হচ্ছে: 1. বাইবেল অভ্রান্ত। 2. খ্রিস্ট দিব্যরূপে পূজ্য। 3. মাতা মেরির কোমার্য ধ্রুবসূত্য। 4. খ্রিস্টের অপসারণ বিকল্পমূলক। 5. খ্রিস্টের সশরীরে পুনরাবির্ভাব আসন্ন। এই 5টি মূল সূত্রকে ব্যাখ্যা করে 1909 সালে ডিকসন ও টেরোর সম্পাদনায় 12 খণ্ডের বই প্রকাশিত হয়। নাম দ্য ফান্ডামেন্টালস, এ টেস্টিমনি টু দ্য ট্রুথ। এরপর থেকেই এই নতুন ধারায় খ্রিস্টীয়বাদীদের ফান্ডামেন্টালিস্ট এবং তাদের মতবাদকে ফান্ডামেন্টালিজম বলা হয়। এই ডিকসন ও টোরেই পরে ঘোষণা করেন আমেরিকা প্রতিষ্ঠাতাদের ধর্মীয় আদর্শই আমেরিকার ভাবাদর্শ। তারা বলেন, আমেরিকা ওয়াজ ফাউন্ডেড বাই মেন অফ ফেইথ অন গডলি প্রিন্সিপালস। এই গডলি প্রিন্সিপাল এবং ঐশ্বরিক নীতিই হচ্ছে সেই 5টা মৌল আদর্শ যা দ্য ফান্ডামেন্টাল গ্রন্থে বলা হয়েছে। আমেরিকান ভ্যালুস বা আমেরিকান ওয়ে অফ লাইফ বলতে যা বোঝায় তা আসলে পুঁজিবাদ বা ক্যাপিটালিজমের কালচার ফর্ম বা সাংস্কৃতিক রূপ। আর তা হচ্ছে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানিজম ছাড়া আর কিছুই নয়। মার্কিন ধনতন্ত্র আর খ্রিস্টান ধর্ম পরস্পরের হাত ধরে চলে। এই ক্যাপিটালিজমের টিকি বাধা আছে ওই 5টা ফান্ডামেন্টালে। তাই আমেরিকান জীবন ও মূল্যবোধ মৌলবাদী তো বটেই। মৌলবাদী কে? মৌলবাদী কে? মৌলবাদের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকা কি আবশ্যক? আমাদের দেশের একজন মানুষের ধারণা মৌলবাদ শুধু ধর্মের বিষয়। পৃথিবীতে যে কোনো আদর্শকে ঘিরে মৌলবাদ সহিংসতা জন্ম নিতে পারে। শুধু নিতে পারে বললেও ভুল হবে। মৌলবাদ ও সহিংসতার উত্থানের উৎস হিসেবে বৌদ্ধ ধর্মও মুক্ত নয়, সমাজতন্ত্রও মুক্ত নয়। যখন কেউ বলে সমাজতন্ত্র অভ্রান্ত, এটাই হয়ে ওঠে মৌলবাদ। আর যখন বলা হয় সমাজতন্ত্রই ইতিহাসের নিয়তি, তখন এটা হয়ে ওঠে নিয়তিবাদ। আদর্শ মানে জীবনের কমপ্লিট কোড, এর বাইরে কোনো সত্য নেই। আদর্শ মানে অতীন্দ্রিয় শুদ্ধ ধারণা যা শ্রেষ্ঠ। তাই আদর্শকে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে। শ্রেষ্ঠত্বের জন্য যদি রক্তপাতের প্রয়োজন হয়, আদর্শদের অনুসারীরা সেটা করতে পিছপা হন না। আদর্শরা মূল্যবান। এই প্রত্যয়ের প্রতিষ্ঠার জন্য মানুষকে আদর্শের নিচে ফেলে তাকে নিশ্চিহ্ন করে দিতে আদর্শের কোনো গ্লানি নেই। আদর্শবাদীদের কাছে আদর্শের মূল্য আছে, মানুষের নেই। ধর্মবাদীদের কাছে মানুষের চেয়ে ধর্ম বড় হয়ে উঠলেই ধর্মের নামে মানুষ খুন করে ফেলে অবলীলায়। মানুষের চেয়ে জাত বড় হয়ে উঠলেই কনসেনট্রেশন ক্যাম্পে হিটলার মানুষ পোড়ায়। মানুষের চেয়ে সমাজতন্ত্র বড় হয়ে উঠলেই খেমার রুজের মতো হিংস্র দানব গণহত্যায় মেতে ওঠে। মানুষের চেয়ে দল বড় হয়ে উঠলেই দলের অনুসারীরা দল রক্ষায় হয়ে উঠতে হয় হিংস্র। মৃত্যু ক্ষুধায় তপড়াতে থাকা পিচাস, রক্তের নেশায় ঘুরতে থাকা ভ্যাম্পায়ার। অন্ধকারেই যার জীবন শুরু। এখন সময় অন্ধকারের, তাই অন্ধকারের শক্তিরা আদর্শ দেখে, আলোর দিশারীরা মানুষ দেখে, শুধুই মানুষ। মৌলবাদ বলতে কি বোঝায়? এর কোনো ওয়ার্কিং ডেফিনিশন আছে কিনা সেটা জানতে মোটামুটি বাংলা আর ইংরেজি মিলিয়ে 6টা বই চষে ফেললাম। বইগুলোর কভারে ফান্ডামেন্টালিজম লেখা ছিল। হতাশ হলাম, কোথাও মৌলবাদ শব্দটির ওয়ার্কিং ডেফিনিশন নেই। কোনো বইয়ের কভারে মৌলবাদ লেখা থাকলেই সেখানে সংজ্ঞা থাকা উচিত কিনা সেই তর্ক কেউ তুলতেই পারেন। আমি মূলত বইগুলো যখন কিনেছি তখন দোকানের ক্যাটালগ দেখে শিরোনামে মৌলবাদ বা ফান্ডামেন্টালিজম লেখা আছে এমন 6টা বই পেয়েছিলাম। সবগুলোই কিনেছিলাম সেদিন। শেষে ফান্ডামেন্টালিজম অ্যান্ড আমেরিকান কালচারে
খুঁজে পেলাম সেই ওয়ার্কিং ডেফিনিশন। দ্য ডিমান্ড ফর এ স্ট্রিক্ট অ্যাডহরেন্স টু সার্টেন theological doctrines in reaction against modernist theology। আধুনিক ধর্মতত্ত্বের বিরুদ্ধে প্রতিক্রিয়ায় নির্দিষ্ট আধ্যাত্মিক তত্ত্বগুলোর প্রতি কঠোর আনুগত্যের জন্য দাবি। মডার্নিস্ট থিওলজি বা আধুনিক ধর্মতত্ত্বের উল্লেখটা লক্ষণীয়। মৌলবাদের সংগ্রাম ধর্মের অভ্যন্তরীণ সংগ্রাম, যেখানে এক পক্ষ ধর্মকে আধুনিকায়নের নামে বদলে দিতে চায়, আরেক পক্ষ সেটাকে প্রতিরোধ করে। মৌলবাদের সংগ্রাম তাই প্রত্যক্ষভাবে আধুনিক সমাজ বা রাষ্ট্রের সাথে নয়, মৌলবাদের সংগ্রাম মডার্নিস্ট থিওলজির বিরুদ্ধে। আর এই মডার্নিস্ট থিওলজি হচ্ছে এনলাইটেনমেন্টের সন্তান। মডার্নিস্ট থিওলজির জন্ম পুঁজিবাদদের হাত ধরে, যার উদ্দেশ্য ছিল প্রকৃতি শোভন সম্পর্ককে খতম করে দেওয়া। মার্কস তাই কমিউনিস্ট ম্যানিফেস্টোতে লিখেছেন, বুর্জোয়া শ্রেণীর যখনই ক্ষমতা হয়েছে, সেখানেই সমস্ত সমাজতান্ত্রিক, পিতৃতান্ত্রিক ও প্রকৃত শোভন সম্পর্ক খতম করে দিয়েছে। যেসব বিচিত্র সম্পর্কে মানুষ বাধা ছিল তার উপরওয়ালাদের কাছে, তা তারা ছিঁড়ে ফেলেছে নির্মমভাবে। কমিউনিস্ট দলগুলোর সমস্যা। ভারতীয় কমিউনিস্টদের বর্ণবাদিতা। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সর্বোচ্চ নেতৃত্বের একজন মন্ত্রী একবার এই রাজ্যের একটি বিশিষ্ট কালী মন্দিরে গিয়েছিলেন। তিনি যখন মন্দির থেকে বেরিয়ে আসছেন, তখন সেখানে জড়ো হওয়া সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি তো কমিউনিস্ট, অথচ দেবী মন্দিরে পূজা দিতে এসেছেন? তিনি উত্তরে বলেছিলেন, আমার প্রথম পরিচয় আমি ব্রাহ্মণ এবং আমার দ্বিতীয় পরিচয় আমি কমিউনিস্ট। একজন কমিউনিস্ট ঈশ্বরে বিশ্বাসী হতে পারেন, তার ধর্ম পালন করতে পারেন, এতে কোনো বাধা নেই। কিন্তু কমিউনিস্টরা কি বর্ণবাদী হতে পারেন? জন্মসূত্রে পাওয়া উচ্চ বর্ণের অহংকার তো নিরেট রেসিজম বা বর্ণবাদ। কমিউনিস্টরা চায় শ্রেণীতে শ্রেণীতে বিভক্ত সমাজ উচ্ছেদ করে সাম্যের সমাজ গড়তে, যেখানে জাতপাত অর্থনৈতিক অসাম্য থাকবে না। হিন্দু সমাজের বর্ণাশ্রম প্রথা থেকে উদ্ভূত উচ্চ বর্ণের জন্মসূত্রে পাওয়া ব্রাহ্মণ পরিচয় তো পুঁজিবাদের বর্জুয়া পরিচয়ের চেয়ে পশ্চাৎপদ। আপনি পুঁজিবাদে অর্থবিত্তের মালিক হতে পারলে জন্মসূত্রে পাওয়া পশ্চাৎপদ অবস্থাকে আপনি উচ্চে যেতে পারেন, কিন্তু বর্ণাশ্রমে সেটার সুযোগ নেই। আপনাকে ধরে নিতে হবে তিনি যেহেতু ব্রাহ্মণ, তাই তিনিই আপনার চেয়ে উন্নত মানুষ। সেই পশ্চাৎপদ বর্ণাশ্রমের ব্রাহ্মণ পরিচয় একজন কমিউনিস্টের পরিচয়ের সাথে কোনোভাবেই মিলবে না। এটা সাংঘর্ষিক। অথচ তিনি কি বিপুল গৌরবে তার কমিউনিস্ট এবং ব্রাহ্মণ দুই পরিচয়কেই ধরতে চান। তিনি দুধ আর তামাক একসাথেই খাবেন। কোরআন সুন্নাহর খেলাফত চায়নি সিপিবিও। ১৯৫৩ সালে পূর্ব পাকিস্তানের মুসলিম লীগকে পরাজিত করার উদ্দেশ্যে আওয়ামী লীগ, শেরেবাংলার কৃষক শ্রমিক পার্টি, সোহরাওয়ার্দী গণতন্ত্রী দল, নেজামে ইসলাম পার্টি, কমিউনিস্ট পার্টি, সিপিবি, খেলাফত রাব্বানী পার্টি একসঙ্গে ঐক্য গড়ে নির্বাচন করে। এই ফ্রন্ট হক ভাসানী সোহরাওয়ার্দীর যুক্তফ্রন্ট নামেও পরিচিতি পায়। যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হয়। সিপিবি এই বিজয়ের গল্প এখনও বলে বেড়াচ্ছে। আমার আলোচনার বিষয় সেটা নয়। এই যুক্তফ্রন্টের একটা সর্বসম্মত ঘোষণা ছিল, যার নাম ছিল ২১ দফা। এই ২১ দফা প্রকাশিত হয় ১৯৫৩ সালের ডিসেম্বরে। এই ২১ দফার নীতি কি ছিল জানেন? ২১ দফার প্রথমেই যেটা লেখা ছিল, যেখানে সিপিবি একমত হয়েছিল। আজ অবাক হবেন সেই নীতি পড়ে। ২১ দফার নীতি: কোরআন ও সুন্নাহর মৌলিক নীতির খেলাফ কোনো আইন প্রণয়ন করা হবে না এবং ইসলামের সাম্য ও ভ্রাতৃত্বের ভিত্তিতে নাগরিকগণের জীবন ধারণের ব্যবস্থা করা হবে। সিপিবি কি একটি প্রগতিশীল রাজনৈতিক দল? ইংরেজিতে প্রোগ্রেসিভ এর বাংলা করে আমরা বলি প্রগতিশীল। বাংলাদেশের সকল বামপন্থী নিজেদেরকে প্রগতিশীল বলে দাবি করে। আসলে প্রোগ্রেসিভ মানে কি? রাজনীতিতে প্রোগ্রেসিভ মানে যারা গ্র্যাজুয়ালি সোশ্যাল রিফর্মের পক্ষে। প্রোগ্রেসিভরা বিপ্লব করে সামাজিক পরিবর্তন চায় না, তারা বিপ্লবী নয়। রুজভেল্ট, ওবামা, ক্যামেরন সবাই নিজেকে প্রোগ্রেসিভ বলে দাবি করেন।
ব্রিটেনের লেবার পার্টি নিজেদের সোশ্যালিস্ট বলে পরিচয় দিতে লজ্জা পেত, তাই তারাও একসময় নিজেদের প্রোগ্রেসিভ বলে পরিচয় দেওয়া শুরু করেন। পৃথিবীর প্রথম প্রোগ্রেসিভ আন্দোলন হয় ইউরোপে হেগেলের অনুসারীদের মাধ্যমে। প্রগতিশীলরা সর্বতোভাবেই একটি বর্জুয়া ধারণা। পাশ্চাত্যে প্রগতিশীল রাজনীতির যে 4টি স্তম্ভ আছে বলে বলা হয় তা হচ্ছে ফ্রিডম, অপরচুনিটি, রেসপন্সিবিলিটি এবং কোঅপারেশন। প্রগতিশীলতার এই আধুনিক ধারণা আসে আমেরিকা থেকে। আমেরিকান ভ্যালু প্রজেক্ট অনেক খরচ করে সেই প্রজেক্ট থেকে প্রোগ্রেসিভ থিঙ্কিং, এ সিনথেসিস অব প্রোগ্রেসিভ ভ্যালুস, বিলিভস অ্যান্ড পজিশনস নামে বই প্রকাশ করে। সেই বইয়ে পাশ্চাত্য প্রগতিশীলতার উপরোক্ত সংজ্ঞায়ন করা হয়। সিপিবি তাদের ঘোষিত লক্ষ্য বিচারে একটি বিপ্লবী দল। তারা শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় এবং বাংলাদেশে তারা জাতীয় গণতান্ত্রিক বিপ্লবকে আশু কর্তব্য হিসেবে ঘোষণা করেন। সবগুলোই তো বিপ্লবী কর্তব্য। এখানে সামাজিক রিফর্মের স্থান কোথায়? তাহলে নিজেদের বিপ্লবী না বলে প্রগতিশীল বলে ঘোষণা করার কারণ কি? এটা কি লেবার পার্টির মতো রিডেফিনেশন? ঘটনাটা বোঝা যায় তার একটা মন্তব্যে। তিনি আমাকে লক্ষ্য করে লিখেন, "আমি ভালো করেই জানি আমার শত্রুকে। দেশদ্রোহী, রাজাকার, জামায়াত শিবির তথা ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তি আমার শত্রু। আমার যা কিছু কর্মকাণ্ড তা এদের বিরুদ্ধে পরিচালিত হয়। পৃথিবীতে এমন কোনো কমিউনিস্ট নেই যারা শত্রু হিসেবে সাম্রাজ্যবাদ এবং তাদের দেশীয় দোসর লুটেরা বর্জুয়াদের ঘোষণা করেনি। কমিউনিস্টরা শ্রেণী শ্রমিকদের বিপ্লবী দল হওয়ার কারণে শ্রমিক শ্রেণীর সপক্ষে তার শত্রুমিত্র নির্ধারিত হয়। বড়ই দুঃখ হয় যখন সিপিবির শিক্ষায় শিক্ষিত একজন এভাবে তার শত্রু ঘোষণা করে। স্বাধীন বাংলাদেশের বিরোধিতায় সিপিবি। মাওলানা ভাসানী ১৯৭০ সালের ৪ই ডিসেম্বর ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় স্বাধীন পূর্ব পাকিস্তানের দাবি উত্থাপন করেন। ভাসানীর এই দাবিকে সিপিবি সমালোচনা করেছিল। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাত্র ১ মাস আগে ১৯৭১-এর ২৫শে ফেব্রুয়ারিতে সিপিবি, তৎকালীন পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, ৫ দফা দাবি তোলে। তার ৩য় দফায় তিনি লেখেন, জাতীয়তাবাদী তথাকথিত স্বাধীন পূর্ব বাংলার নামে অবাঙালি বিরোধ জিগির তুলিয়া এবং মাওলানা ভাসানী স্বাধীন পূর্ব পাকিস্তানের আওয়াজ তুলিয়া জনগণের মনে পশ্চিম পাকিস্তানের জনগণের বিরোধী মনোভাব গড়িয়া তুলিতে অবস্থাকে আরো জটিল এবং ঘোলাটে করিয়া তুলিয়াছে। মুক্তিযুদ্ধ শুরুর ১ মাস আগে যখন গোটা জাতি স্বাধীনতার আকাঙ্ক্ষায় কাঁপছে, তখন সিপিবির এই বিপ্লবী বয়ানের ব্যাখ্যা কি? বাংলাদেশের বামপন্থীদের স্বাধীনতা যুদ্ধে অবদান। বাংলাদেশের বামপন্থীরা বলেন তারা নাকি স্বাধীনতা যুদ্ধে অনেক অবদান ছিল। প্রখ্যাত বামপন্থী নেতা নির্মল সেন বামপন্থীদের মুক্তিযুদ্ধে অবদান নিয়ে মূল্যায়ন করেছিলেন। ৭১-এর সংগ্রামে আমাদের তেমন কোনো ইতিবাচক ভূমিকা ছিল না। আমরা আমাদের শ্রমিকদের ৭১-এর সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশ দিয়েছিলাম কি? আদৌ নয়। আমি ইতিপূর্বে বারবার উল্লেখ করেছি বাংলাদেশের স্বাধীনতার কথা। এ ব্যাপারে তখনকার বিভিন্ন আত্মগোপনকারী বামপন্থী দলসমূহ, ছাত্রলীগের নেতারাও আমাদের সাথে কথা বলেছেন। আমরা বারবারই বলেছি, স্বাধীন বাংলাদেশের রূপরেখা আমরা জানতে চাই। আর আমরা আরেকটা পাকিস্তান গড়তে চাই না। আমরা শোষণমুক্ত বাংলাদেশ চাই। এই কথায় আমাদের সঙ্গে আলোচনা ভেঙে গেছে। নিজেদের ভূমিকা ও পর্যন্তই। এরপরে আমাদের দেশ স্বাধীন করার নিজস্ব কোনো উদ্যোগ গ্রহণ করেনি। হাত পা গুটিয়ে বসে থেকেছি। ১৯৭১ সালে সংগ্রাম শুরু হওয়ার পর আমরা গড্ডালিকা প্রবাহে ভেসে গিয়ে মুক্তিযোদ্ধা সেজেছি। আমার জানামতে এটাই ছিল মোটামুটিভাবে বামপন্থীদের ভূমিকা। হিন্দু মহাসভার বয়ান কেন মণিসিংহের মুখে? ১৯৪৬ সালের ১৬ই অক্টোবর ভয়াবহ দাঙ্গার কথা আমরা জানি। ওইদিন মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন কর্মসূচির ডাক দিয়েছিলেন। কর্মসূচি কার বিরুদ্ধে ছিল? মুসলিম লীগের বক্তব্য হলো এটা ছিল ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। ব্রিটিশ সরকার ও ক্যাবিনেট মিশনকে ঝুলিয়ে দিতে চেয়েছিল। ভারতবর্ষের ১০ কোটি মুসলমান পাকিস্তান দাবি আদায় করতে বদ্ধপ্রকৃতর। কিন্তু কংগ্রেস ও হিন্দু মহাসভা উল্টো বুঝিয়ে বলল,
ওই কর্মসূচি হিন্দুদের বিরুদ্ধে। বাংলাদেশের কমিউনিস্ট নেতা মণিসিংহ মনে করেন ওই কর্মসূচি ছিল হিন্দুদের বিরুদ্ধে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন মুসলিম লীগের মাঠের কর্মী। প্রতিদিন প্রতি মুহূর্তের ঘটনার সাথে যুক্ত, ভয়াবহ দাঙ্গার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। তার বক্তব্য আর মনি সিংয়ের বক্তব্যের তফাৎ আকাশ পাতাল। মনি সিংয়ের অনুসারীরা নিশ্চয়ই মনে করেন ওই সংগ্রাম ছিল হিন্দুদের বিরুদ্ধে, যেমনটা মনে করে কংগ্রেস আর হিন্দু মহাসভা। কংগ্রেস আর হিন্দু মহাসভার বয়ানের সাথে কিভাবে একজন কমিউনিস্ট নেতার বয়ান একেবারে হুবহু মিলে যায়। ১৬ অগাস্টের ঘটনা সম্পর্কে দুই নেতার ভিন্ন বয়ান। প্রথমটা অসমাপ্ত আত্মজীবনী থেকে, পরেরটা জীবন সংগ্রাম থেকে। ১৯শে জুলাই জিন্নাহ সাহেব অল ইন্ডিয়া মুসলিম লীগ কাউন্সিল সভা বম্বে শহরে আহ্বান করলেন। অর্থের অভাবে আমি যেতে পারলাম না। জিন্নাহ সাহেব ১৬ অগাস্ট তারিখে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করলেন। তিনি বিবৃতি মারফত ঘোষণা করেছিলেন শান্তিপূর্ণভাবে এই দিবস পালন করতে হবে। ব্রিটিশ সরকার ও ক্যাবিনেট মিশনকে তিনি এটা দেখাতে চেয়েছিলেন যে ভারতবর্ষের ১০ কোটি মুসলমান পাকিস্তান দাবি আদায়ে বদ্ধপরিকর। কোনো রকম বাধাই তারা মানবেন না। কংগ্রেস ও হিন্দু মহাসভার নেতারা এই প্রত্যক্ষ সংগ্রাম দিবস তাদের বিরুদ্ধে ঘোষণা করা হয়েছে বলে বিবৃতি দিতে শুরু করলেন। আমাদের আবার ডাক পড়ল এই দিনটা সুষ্ঠুভাবে পালন করার জন্য। হাসিম সাহেব আমাদের নিয়ে সভা করলেন। আমাদের বললেন, তোমাদের মহল্লায় মহল্লায় যেতে হবে, হিন্দু মহল্লায়ও তোমরা যাবে। তোমরা বলবে আমাদের এই সংগ্রাম হিন্দুদের বিরুদ্ধে নয়, ব্রিটিশদের বিরুদ্ধে। আসুন আমরা জাতি ধর্ম নির্বিশেষে এই দিনটা পালন করি। আমরা গাড়িতে মাইক লাগিয়ে বের হয়ে পড়লাম। হিন্দু ও মুসলিম মহল্লার সামনে প্রোপাগান্ডা শুরু করলাম। অন্য কোনো কথা নেই। পাকিস্তান আমাদের দাবি। এই দাবি হিন্দুদের বিরুদ্ধে নয়, ব্রিটিশদের বিরুদ্ধে। ফরওয়ার্ড ব্লকের কিছু নেতা আমাদের বক্তৃতা ও বিবৃতি শুনে মুসলিম লীগ অফিসে এলেন এবং এই দিনটা যাতে শান্তিপূর্ণভাবে হিন্দু মুসলমান এক হয়ে পালন করা যায় তার প্রস্তাব দিলেন। আমরা রাজি হলাম, কিন্তু হিন্দু মহাসভা ও কংগ্রেসের প্রোপাগান্ডার কাছে তারা টিকতে পারলেন না। তারা হিন্দু সম্প্রদায়কে বুঝিয়ে দিলেন এটা হিন্দুদের বিরুদ্ধে। ১৯৪৬ সালের ১৬ অগাস্ট মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করে। সংগ্রাম হিন্দুর বিরুদ্ধে। কলকাতা ও অন্যান্য জায়গায় সে সময় বীভৎস সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত হয়। সিপিবি ১৬ অগাস্ট সম্পর্কে শেখ মুজিবুর রহমানের বক্তব্যকে কি গ্রহণ করে নাকি করে না? সিপিবি নেতা মনি সিংহ যে বয়ান দিয়েছেন তা হিন্দু মহাসভার বয়ানের সাথে হুবহু মিলে যাওয়াটা কাকতালীয় নয়। সিপিবি ঐতিহাসিকভাবে এই ভূখণ্ডে হিন্দু স্বার্থের রাজনীতি করছে। হিন্দু রাজনীতির যে বয়ান, সেই বয়ান সব সময় সিপিবির মুখে শোনা যায়। নাম যাই হোক, সিপিবি আসলে হিন্দু মহাসভা আর কংগ্রেসের বাংলাদেশী সংস্করণ বললে কি অতিকথন হবে? সিপিবি নিজে কি আখ্যা দিতে চায় আমরা শুনতে চাই। বাংলাদেশের ইতিহাস চর্চার জন্য এটা জানা জরুরি। কার্ল মার্কস কি রাষ্ট্রীয় খরচে প্রাথমিক শিক্ষার পক্ষে ছিলেন? রাষ্ট্রকে নাগরিকদের প্রাথমিক শিক্ষার দায়িত্ব নিতে বলেন বাংলাদেশের মূলধারার বামপন্থীরা। বাম ছাত্র সংগঠনগুলোর প্রথম এবং প্রধান দাবি এটাই। তারা মনে করেন এটা একটা প্রগতিশীল কর্তব্য। অথচ জেনে আশ্চর্য হবেন, কার্ল মার্কস এর ঘোর বিরোধী ছিলেন। তিনি এই ব্যবস্থাকেই ক্রিটিক অব গোথা প্রোগ্রামে বলেছিলেন অল টুগেদার অবজেকশনেবল। কার্ল মার্কস এই কথাটা এমনি এমনি বলেননি। শিক্ষা মতাদর্শ শেখানোর জায়গা। এখানে শুধু স্কিল নয়, ইডিওলজিও শেখানো হয়। রাষ্ট্র ক্ষমতায় যদি ফ্যাসিস্ট থাকে, সে চাইবে এই শিশুদের ফ্যাসিস্ট মতাদর্শে শিক্ষিত করতে। তাই রাষ্ট্রের হাতে নয়, সমাজ ও কর্মের হাতে এই দায়িত্ব থাকুক, এটাই চাইতেন মার্কস। তাহলে মূল ধারার বামপন্থীরা নিজেদের মার্ক্সবাদী দাবি করেও মার্কসের এই চিন্তার সাথে কন্ট্রাডিক্ট করছে কেন? তার কারণ এরা মার্কস পড়েনি। এদের মধ্যে মার্কস পাঠের ঐতিহ্য নেই। এরা মার্ক্সবাদী নয়, এরা আসলে মডার্নিস্ট। মডার্নিজম হচ্ছে পুঁজিবাদের ভাবাদর্শ। এরা মার্কসের নাম নিয়ে মার্কসের বিরুদ্ধেই কামান দাগে।
যারা মার্কস পাঠ করেছে এবং এই বিষয়গুলো বুঝে তর্ক তোলার সক্ষমতা রাখেন, বাংলাদেশের মূলধারা বামপন্থীরা তাদের বাম মহলে ব্রাত্য করে রাখে, তাদের প্রতিক্রিয়াশীল বলে চিনিয়ে দেয়। কি তামাশা! প্রিয় শ্রোতা, এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের চতুর্থ পর্ব। আশা করি আমাদের বইগুলো আপনাদের ভালো লাগছে। আমাদের পড়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি পঞ্চম পর্ব খুব দ্রুতই আপলোড করা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।